শুরু হচ্ছে খবরের আয়নায়। আকাশবাণী সংবাদ বিভাগের সাপ্তাহিক এই অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছু যা দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনায় সময়াভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না, আবার বেশ কিছু ঘটনাও নানা কারণে সবার চোখ এড়িয়ে যায়। এমন নানা রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হল খবরের আয়নায়। আজকের আয়নায় রয়েছে প্রসার ভারতীর ওয়েবস ওটিটির সূচনা, যক্ষ্মা রোগ নির্মূল করতে ১০০ দিনের সচেতনতা কর্মসূচি, রাজ্য বিধানসভার পুষ্প প্রদর্শনী, কলকাতা প্রেস ক্লাবের গ্রাম কৃষ্টি উৎসব, বর্ষ শেষের পাওনা ঘণ্টা। সম্প্রচারের জগতে আকাশবাণী ও দূরদর্শনের পর ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রকের অধীন প্রসার ভারতীর নতুন পদক্ষেপ ওয়েবস ওটিটি। গোয়ায় অনুষ্ঠিত ৫৫তম জাতীয় চলচ্চিত্র উৎসবে এটির সূচনা হয়। গত রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানে এর উল্লেখ করেছেন। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এর মধ্যে থাকবে সরাসরি ক্রিকেট সম্প্রচার, সংবাদ, নতুন পুরনো সিনেমা, অনলাইন কেনাকাটা সহ পরিবারের সবাই মিলে একসাথে উপভোগ করার নানা আয়োজন। কেন্দ্রীয় সরকারের নতুন এই উদ্যোগ সম্পর্কে বিনোদন জগতের বিশিষ্টজনেরা কি ভাবছেন? এই সময়ের একজন সফল ও ব্যস্ত পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধিকে জানালেন, সরকারের এই উদ্যোগের ফলে চলচ্চিত্র শিল্প নতুন দিশা দেখতে পাবে। আমার তো মনে হয় একটা বিরাট অপরচুনিটি তৈরি করলো গভর্নমেন্ট। তার প্রধান কারণ, সরকারিভাবে এইরকম একটা ওটিটি সারা পৃথিবীতে কোথাও নেই, এবং যেখানে প্রাইভেটাইজেশনের যুগে, যেখানে সরকার থেকে এমন একটা উদ্যোগ, আমরা যারা ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার এবং ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, তাদের কাছে এটা একটা বড় প্ল্যাটফর্ম হয়ে দাঁড়াবে আশা করছি। যেমন ভাবে ইন্ডিয়ান প্যানোরামা বা এইরকম ফিল্ম ফেস্টিভ্যাল আমাদের মতো প্রযোজক এবং পরিচালকদের কাছে আমাদের সিনেমাকে শোকেস করবার জায়গা, আশা করব এই প্ল্যাটফর্মটাও আমাদের জন্য একটা বড় প্ল্যাটফর্ম হবে। ভারতবর্ষে এই মুহূর্তে একটা কঠিন সময়ের মধ্যে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি দাঁড়িয়েছে। বড় বড় বিগ কোম্পানিজ তারা মার্জার তৈরি করছে। আজকে জিও, স্টার তারা এক হয়ে গেছে, চ্যানেল বন্ধ হয়ে যাচ্ছে, মানুষের চাকরি যাচ্ছে। সোনি এবং জি তারা কি করবে আমরা কেউ জানি না, এবং প্রচুর লোক কাজ হারাচ্ছেন। প্রচুর প্রযোজক তাদের সিনেমা কোথায় শোকেস করবেন সেটা জানেন না। অনেক গুরুত্বপূর্ণ সিনেমা যেগুলোর ওটিটি রাইটস বিক্রি হয়নি, সেগুলো পড়ে আছে, এবং বহু দর্শক সেই সিনেমা দেখতে পাচ্ছেন না। কাজেই সরকারিভাবে এমন একটা উদ্যোগে আমার মনে হয় এটা নিরপেক্ষভাবে বহু প্রযোজক এবং বহু পরিচালকের কাছে একটা দরজা খুললো। আমরা তো ভেবেছিলাম যে এই বড় বড় মার্জারের ফলে বড় বড় প্রযোজকরাই জায়গা পেয়ে যাবেন, আমাদের মতো যারা ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার তারা জায়গা কি করে করবেন প্রশ্ন ছিল। সেক্ষেত্রে এখন একটা বড় জায়গা দিল। আর যেহেতু সরকারি উদ্যোগে তৈরি, তাই আঞ্চলিক ভাষাও এখানে গুরুত্ব পাবে আশা করছি। আঞ্চলিক ভাষার সিনেমা আজকে থেকে গুরুত্বপূর্ণ জায়গা স্থান অধিকার করেছে, সেটা মালায়ালাম ভাষা হোক, সেটা তেলেগু, তামিল হোক, এবং এবং সেই ভাষা বাংলা সিনেমাই হোক, মারাঠি সিনেমাই হোক, গুজরাটি সিনেমাই হোক, সাঁওতালি সিনেমা হোক, ঝাড়খণ্ডী ভাষার সিনেমা হোক, প্রচুর ইম্পর্টেন্ট কাজ হচ্ছে। অহমিয়া ভাষার সিনেমা, কাজেই সেই সিনেমাগুলো দেখাবার শোকেস করতে পারবে। এবং যেহেতু সরকারি উদ্যোগের তৈরি, বহু মানুষ সেটাকে সাবস্ক্রাইব করতে পারবেন এবং অনেক মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। অজস্র অজস্র ধন্যবাদ প্রসার ভারতীকে, ভারতের প্রিয় সরকারকে, ভারতের প্রধানমন্ত্রীকে, এই প্ল্যাটফর্মের নেপথ্যে যারা আছেন তাদের প্রত্যেককে অজস্র অজস্র ধন্যবাদ। বছরের শেষ দিনে আজকে সারা বছরে আমার মনে হয় যে টেনশন মানুষের মধ্যে ছিল তা কিছুটা দূর হবে, বহু মানুষের মুখে হয়তো হাসি ফুটবে। আমার ধারণা এর উদ্যোগ বা এ কিভাবে ফাংশন করবে সেটা যদি সবার মধ্যে তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, তাহলে বোধহয় আরো লোকেদের কাছে জায়গাটা পরিষ্কার হবে। তথ্যচিত্র পরিচালক ও বিশিষ্ট সমালোচক রত্নোত্তমা সেনগুপ্তের মতে, এই ধরনের প্ল্যাটফর্মে বিনোদন শিল্পে আগ্রহী তরুণরা যদি কাজের সুযোগ পায় তবে এর সার্থকতা। আজকের যুগে ওটিটি আর অ্যাপ, এই দুটো শব্দ সবসময় শুনি। এটা প্রসার ভারতীর লঞ্চ করা ওয়েভস ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আসবে। এটা তো একটা ডিজিটাল অগ্রগতি আমাদের দেশে, কারণ আমাদের ন্যাশনাল একটা ব্যাপার। এটা এটা 50-50 ইফিতে লঞ্চ হলো,
সেখানে আমি উপস্থিত ছিলাম, নানান ক্যাপাসিটিতে দায়িত্ব ছিল। সেখানে আমার কিউরিওসিটি হলো যে ওয়েভস ব্যাপারটা কি। তখন এটা সম্বন্ধে আরো একটু খবর নিয়ে জানতে পারলাম যে এখানে মানে হাতের গোড়ায় যেমন নতুন জিনিস যা এখন হচ্ছে তাও পাবো, এবং যা অনেক বছর আগে হয়ে গেছে রামায়ণ মহাভারত সব সেগুলো সেরকম জিনিসও পাবো। এই শ্যাম বেনেগল এখন সদ্যগত হয়েছেন, হয়তো আমরা ভারতে এক খোঁজ দেখতে পাবো। এইরকম নানান কিছু পুরাতন এবং নূতন দুইকে নিয়ে চলবো, আমরা চলতে পারবো, এটাই তো প্রমিস। এটা পুরো পরিবারের কাছে পৌঁছে যাবে। তাহলে আরেকটা জিনিস, যে কোনো জায়গাতেই কোনো নতুন অপরচুনিটি, ডিজিটাল ওয়ার্ল্ডে আমরা বসবাস করছি। ডিজিটাল আজকাল তো রাস্তায় বেরোলে সিনেমা তৈরি করে ফেলছে ছেলেমেয়েরা। হ্যাঁ, 14 বছর 13 বছরের ছেলেরা সিনেমা তৈরি করে, ফুটপ্রিন্টস ফিল্ম ফেস্টিভ্যাল হলো রিসেন্টলি, আমি ছিলাম তার সঙ্গে যুক্ত। তো নতুনদের কিছু করার কি অপরচুনিটি, কিভাবে তারা এই প্ল্যাটফর্মে আসতে পারে, হাউ ক্যান দে অ্যাপিয়ার অন দিস প্ল্যাটফর্ম, কিভাবে এই প্ল্যাটফর্ম তাদের জীবনে একটা সুযোগ ঘটিয়ে দেবে, এইটা জানবার খুব ইচ্ছে থাকলো। যক্ষ্মা রোগ দূরীকরণে সারা দেশের সঙ্গে এ রাজ্য পালিত হচ্ছে 100 দিনের সচেতনতা কর্মসূচি। শুরু হয়েছে এ মাসের 7 তারিখে, চলবে বিশ্ব যক্ষ্মা দিবস, অর্থাৎ আগামী মার্চের 24 তারিখ পর্যন্ত। এ বিষয়ে বিস্তারিত জানতে আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন পশ্চিমবঙ্গে কর্মসূচির দায়িত্বে থাকা বিশিষ্ট চিকিৎসক ডক্টর সন্তোষ কুমার রায়ের সঙ্গে। তিনি জানালেন, দ্রুত চিকিৎসা শুরু হলে 2-3 মাসের মধ্যেই রোগী সুস্থ হতে শুরু করেন। এইখানে যেটা উদ্দেশ্য হচ্ছে আমাদের, সেটা যে প্রত্যেকটি যে টিবি রোগী যারা আছেন তাদের সমাজের মধ্যে চিহ্নিত করা আর তাদেরকে তাড়াতাড়ি ডায়াগনোসিস করে চিকিৎসা করা, যাতে সমাজের মধ্যে এই ছোঁয়াচে রোগ স্প্রেড না করে আর আমরা ইনফেকশনটাকে তাড়াতাড়ি কন্ট্রোল করতে পারি। আর তাতে কি হবে যে আমাদের যে ন্যাশনাল টার্গেট কিংবা আমাদের রাজ্যেরও টার্গেট, যেটা 2025-এর মধ্যে টিবি এলিমিনেশন অ্যাচিভ করতে হবে, সেটা আমরা আরেকটু অগ্রসর হতে পারবো। তো মূলত যেটা বলার যে টিবি উপসর্গ যেটা হয়, তাদের অনেক রকম সিমটম হয়। তো যাদের এরকম সিমটম থাকে তারা কিন্তু সরাসরি কাছাকাছি আমাদের যে স্বাস্থ্য কেন্দ্রগুলি আছে, আশা দিদি আছেন, এনএম দিদি আছেন, সিএইচও সুস্বাস্থ্য কেন্দ্রে সিএইচওরা আছেন, তাদের সাথে একটু যোগাযোগ করবেন। তো সিমটম গুলি হচ্ছে 2 সপ্তাহ বেশি কারো কাশি হয়, 2 সপ্তাহ বেশি যদি জ্বর হয়, বাচ্চাদের মধ্যে ওজন কমে যাওয়া কিংবা ওজন না বাড়া, রাত্রিরে ঘাম হওয়া, কাশির সাথে রক্ত পড়া, বুকে ব্যথা, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, খিদে হচ্ছে না, শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে, কিংবা কোনো গাঁঠের মতো কোথাও যদি শরীরে ওরকম ফোলা যদি পাওয়া যায়, এরকম কারো যদি উপসর্গ থাকে, আমাদের যে কাছাকাছি স্বাস্থ্যকর্মী আছে তাদের সাথে যোগাযোগ করবেন। আর তাদের কফ পরীক্ষা করা হবে, এক্স-রে করা হবে, ট্রুনেট সিবিনেটের মাধ্যমে বিভিন্ন রকম টেস্ট করা হবে, আর পুরোটাই কিন্তু ফ্রি অফ কস্ট। কলকাতার শীত উৎসবের অন্যতম রঙিন আকর্ষণ রাজ্য বিধানসভার বাৎসরিক পুষ্প প্রদর্শনী। বড়দিনের প্রাকলগ্নে 23শে ডিসেম্বর এক অনুষ্ঠানে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানের সূচনা করেন। তিনি বলেন, বড়দিনের প্রাকলগ্নে 23শে ডিসেম্বর এক অনুষ্ঠানে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই প্রদর্শনীর সূচনা করেন। তিনি বলেন, ঐতিহ্যবাহী প্রদর্শনী রাজ্যের সবথেকে বড় পুষ্প প্রদর্শনী। 7 দশক আগে তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের উদ্যোগে এর সূচনা হয়। যুগোস্লাভিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট মার্শাল টিটো এর উদ্বোধন করেছিলেন। যে পশ্চিমবঙ্গের তথা কলকাতাতে সর্বপ্রথম আমাদের এই ফ্লাওয়ার শোটা উদ্বোধন করা হয়, তারপর বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন, বিভিন্ন ইনস্টিটিউশন তারা ফ্লাওয়ার শো উদ্বোধন করেন। এবং আমাদের এই ফ্লাওয়ার শো পশ্চিমবঙ্গ বিধানসভার উদ্যোগে যেটা করা হয়, এখানে বিভিন্ন ধরনের ফুল আসে এবং আপনারা দেখবেন ডালিয়া আছে, ক্রিসেন্থেমাম আছে, সেই সঙ্গে সঙ্গে গোলাপ ফুল আছে, আরো বিভিন্ন ধরনের বনসাই আছে। You will all find here in West Bengal Legislative Assembly in the ground itself. Actually, it was inaugurated long 71 years back. President Tito also had been to West Bengal Legislative Assembly to inaugurate this function long back, and thereafter the legacy is carried by the others who were in charge of West Bengal Legislative Assembly. And we are very happy to see that so many people from different sects of the state, of the society, they have assembled here. এবং আপনারা কলকাতা থাকার সময় please enjoy Kolkata. Just bring your other relatives and friends to witness this flower show in West Bengal Legislative Assembly. বছরের শেষ সপ্তাহে কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম কৃষ্টি উৎসব।
রাজ্যের নানা জেলা থেকে কারুশিল্পীরা এনেছিলেন তাদের সামগ্রী, জৈব ফসল, গ্রামীণ মধু, পিঠেপুলি। সেই সঙ্গে প্রতিদিন ছিল সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের নানা সমস্যা নিয়ে আলোচনা। প্রেস ক্লাবের সম্পাদক কিংসুক প্রামাণিক বললেন, গ্রাম বাংলার সংস্কৃতিতে সাধ্যমতো সহযোগিতা করতেই এই আয়োজন। এটা মেলার সময় রাজ্য জুড়ে সব জায়গাতেই মেলা হয়, কিন্তু আমাদের এই মেলার বিশেষত্ব এইটা যে শুধুমাত্র এখানে গ্রামীণ বঙ্গীয় গ্রামীণ কুটির শিল্প তার শুধু প্রকাশ নয়, গ্রামীণ সংস্কৃতিটাকেও আমরা কিন্তু এখানে তুলে ধরি। অর্থাৎ যে গান, যে বাজনা, যে নৃত্য আমরা গ্রাম বাংলায় দেখি, সেগুলোকে আমরা কিন্তু এখানে এই 5 দিন 6 দিন ধরে আমরা এটাকে কিন্তু তুলে ধরি। সেই অর্থে এই যে বর্ষ শেষ, মানে নতুন ইংরেজি বর্ষ আসছে, তার আগে এই গ্রামকৃষ্টি মেলা একটা কলকাতা প্রেস ক্লাবের জন্য প্রেস ক্লাবের প্রাঙ্গণে একটা অন্যতম আকর্ষণ, এবং এটা দেখতে বহু মানুষ আসে এবং বহু মানুষ এখানে কেনাকাটা করেন। ভালো মন্দে পাওয়া না পাওয়ার মধ্যে শেষ হচ্ছে 2024। বলা যায় গত বছরটা ছিল ভোটের বছর। এক বছরে সারা পৃথিবীতে 60টির বেশি দেশে নির্বাচন হয়েছে। কোথাও নতুন সরকার এসেছে, আবার কোথাও ন্যূনতম ব্যবধানে রয়ে গেছে পুরনো সরকার। সামাজিক ক্ষেত্রে গণ আন্দোলন, বিশেষ করে নারীর সুরক্ষা ও লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গেছে সারা বিশ্বের মানুষকে। এরই পাশাপাশি যুদ্ধ, বিশ্ব উষ্ণায়ন এবং শরণার্থী সমস্যা, এগুলো নিয়ে নাগরিক সমাজের পাশাপাশি সাংস্কৃতিক কর্মী ও গণমাধ্যমকে সোচ্চার থাকতে দেখা গেছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে শুরু হতে চলেছে নতুন বছর 2025। কি ভাবছেন বিশিষ্টজনেরা? অভিনেত্রী মমতা শঙ্কর বললেন, সমস্ত ক্ষেত্রেই ভালো কিছু করতে গেলে আমাদের সহনশীলতা আরো বাড়াতে হবে। গত বছরটা আমাদের খারাপের দিকে পাল্লাটাই বেশি ভারী হয়েছে। মানে সব দিক দিয়ে আমরা বহু মানুষকে হারিয়েছি, গুণী মানুষকে হারিয়েছি, প্রিয়জনদেরও হারিয়েছি অনেক। তাছাড়া আরজিকর নিয়ে যা হলো, বন্যা, সবকিছু অনেক 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 রকম দুর্যোগ এসছে। আমাদের মানুষের মধ্যেও ধৈর্যটা কমে গেছে, সবার রাগ যেন বেড়ে গেছে, সারা পৃথিবীতেই একটা তোলপাড় মতো। তো আশা করব পরের বছরটা অন্তত আমরা যেন গত বছরে যা হয়েছে সেগুলো দেখে আমাদের যেন একটু শিক্ষা হয়, যেন আমরা আমাদের ভালোর দিকেও অনেক কিছু করছে, অনেক কিছু ভালোও হচ্ছে, সেইগুলো যেন আমরা বেশি করে জানতে পারি, সেইগুলো যেন আমরা বেশি করে সেইগুলোতে আরো উদ্বুদ্ধ হয়ে সেইগুলো যেন করি, এবং মানুষের মধ্যে ধৈর্য আরো বাড়ুক, মানুষের ক্রোধ কমুক, আমাদের বাচ্চাদের কথা যেন আমরা মনে রাখি। সমাজবিজ্ঞানী কুমার রানা বললেন, প্রান্তিক মানুষ সচেতন হলেই সমাজে নতুন কিছু হওয়া সম্ভব। সাধারণ মানুষ কোথাও কোথাও খুব ছোট আকারে হলেও একেবারে সাধারণ মানুষ, যেটাকে আমাদের তথাকথিত বুদ্ধিজীবী সমাজ বা রাজনৈতিক সমাজ খুব একটা গুরুত্ব দেয় না। তারা মনে করে আমরাই সব করব, কিন্তু তা তো নয়। ইতিহাসের চালিকা শক্তি হচ্ছে সাধারণ মানুষ। যেমন ধরুন কিছুদিন আগে আমাদের এই এক সপ্তাহ আগে আমাদের পশ্চিমবাংলার বারাসতে একটা খুব বড় আকারের সমাবেশ ঘটলো। সমাবেশটা কারা করলেন? একেবারে গ্রাম স্তরের মহিলারা, যারা মিড ডে মিল রান্না করেন প্রধানত, এবং অন্যান্য কিছু কিছু মহিলারা। তাদের প্রধান দাবি ছিল যে এই রাজ্যে যে হত্যা হয়েছে তার বিচার চাই, আর পাশাপাশি একটা বড় দাবি ছিল যে আমাদের প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থাটার সম্পূর্ণ সংস্কার ঘটাতে হবে। এই দাবিতে তারা যোগ দিচ্ছেন, তারা উঠে আসছেন, মাঠে নামছেন। এটা তো একটা বড় ব্যাপার, এবং এটাই ভরসার জায়গা। ভরসার জায়গা এইটাই যে সাধারণ মানুষের মধ্যে যে একটা তাদের দৈনন্দিন জীবন থেকে তাদের যে একটা চেতনা গড়ে উঠছে, সেই চেতনাটাই একমাত্র ভরসার জিনিস বলে আমি মনে করছি। আজকের আয়নায় শেষ করার আগে একটা অনুরোধ, আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান ইমেলে জানান, অথবা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে। সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ। আজ এই পর্যন্তই। আগামী মঙ্গলবার ঠিক এই সময়ে আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসব আপনাদের সামনে। ভাষ্য পাঠে সুদীপ বসু, সংকলন ও প্রস্তুতি অভিজিৎ চক্রবর্তী।